নতুন বছরে আরও একবার সবাইকে স্বাগতম বাংলায় মুক্ত সফটওয়্যারের একটি নতুন পর্বে। 2025 সালে নানা রকম মুক্ত সফটওয়্যার ও মুক্ত অপারেটিং সিস্টেম নিয়ে আমরা কথা বলেছি। এর মধ্যে 3টি মুক্ত অপারেটিং সিস্টেমের ইনস্টলেশন ও কিছুটা ডেস্কটপ এনভায়রনমেন্ট ব্যবহারও দেখা হয়েছে আমাদের। এখন উইন্ডোজ বা ম্যাকওএসের মতো অবরুদ্ধ প্রোগ্রামের মায়া কাটিয়ে যারা গ্নু লিনাক্সের মতো মুক্ত অপারেটিং সিস্টেমে আসেন, তাদের অনেকের জন্য একটা বড় কারণ হিসেবে কাজ করে ইউজার ইন্টারফেসের স্বাধীনতা। উইন্ডোজ বা ম্যাকওএসের বাহ্যিক আচরণ একটু আধটু পরিবর্তন করা গেলেও এগুলি খুব একটা যাকে বলে কাস্টমাইজেবল নয়। আমরা জানি যেসব কম্পিউটার প্রোগ্রাম এবং তাদের সোর্স কোড ব্যবহার, গবেষণা, পরিবর্তন আনা এবং অন্যদের সাথে আদান প্রদানের জন্য একদম মুক্ত, তাদেরকেই বলা হয় মুক্ত বা ফ্রি সফটওয়্যার। অপরদিকে প্রোপ্রাইটারি, নন ফ্রি বা অবরুদ্ধ সফটওয়্যারে এই স্বাধীনতা নেই। সোর্স কোড বা প্রোগ্রাম হাত বদলের বাইরেও আপনার কম্পিউটারের ইন্টারফেস দেখতে বা তার আচরণ কেমন হবে, মুক্ত অপারেটিং সিস্টেমে তার পুরোপুরি স্বাধীনতা আপনার হাতেই থাকা উচিত। এক্ষেত্রে গ্নু লিনাক্স বা বিএসডির মতো অপারেটিং সিস্টেমগুলি হতাশ করে না। বেছে নেবার মতো পূর্ণাঙ্গ ডেস্কটপ এনভায়রনমেন্ট আছে অনেকগুলি। গ্নোম, কেডিই, এক্সএফসিই, সিনামন ইত্যাদি এর উদাহরণ। এদের বৈশিষ্ট্য হলো এসব ডেস্কটপ এনভায়রনমেন্ট উইন্ডো ম্যানেজার থেকে শুরু করে অ্যাপ্লিকেশন লঞ্চার, ফাইল ম্যানেজার, ইমেজ ভিউয়ার, পিডিএফ রিডার ইত্যাদি নানা প্রোগ্রাম তৈরির মাধ্যমে একটা স্বয়ংসম্পূর্ণ ডেস্কটপ এনভায়রনমেন্ট সুবিধা দিয়ে থাকে। গ্নোম ও কেডিই তো ইমেজ ও ভিডিও এডিটর পর্যন্ত তৈরি করে থাকে। তবে আমার আজকের ভিডিও এরকম কোনো সম্পূর্ণ ডেস্কটপ এনভায়রনমেন্ট নিয়ে নয়। গ্নু লিনাক্সের ডেস্কটপ স্বাধীনতার একটা বড় আবেদন কাস্টমাইজেশন। এই স্বাধীনতা এতটাই বেশি যে আপনি চাইলে একাধিক বিচ্ছিন্ন উপাদান একত্র করে নিজেই একটা ডেস্কটপ এনভায়রনমেন্ট তৈরি করে নিতে পারবেন। আমাদের আজকের পর্ব ঠিক এই বিষয়টি নিয়েই। যে কম্পিউটারটি আমি এখন বিভিন্ন অপারেটিং সিস্টেম ইনস্টলেশন দেখানোর কাজে ব্যবহার করে থাকি, ভাবলাম সেটাকে একটা কাজ করার মতো অবস্থায় এনে রাখি। যেহেতু একটা ব্যাকআপ কম্পিউটার প্রায় সময়ই কাজে লাগে, তখন মনে হলো প্রক্রিয়াটা আপনাদের সাথেও তুলে ধরি। অনেকেই গ্নু লিনাক্সে এভাবে ডেস্কটপ এনভায়রনমেন্ট কাস্টমাইজ করতে গিয়ে নানা ঝামেলায় পড়েন। এরকম একটি ভিডিও থেকে তারা উপকৃত হবেন আশা করি। আমি যেসব গ্রাফিক্যাল উপাদান ব্যবহার করব, হুবহু সেগুলি ব্যবহার না করলেও আমি চেষ্টা করব প্রতি ধাপে সাধারণ একটি বিবরণ দিতে, যাতে আপনারা আপনাদের সুবিধামতো আমার কর্মপন্থায় পরিবর্তন আনতে পারেন। অপারেটিং সিস্টেম হিসেবে আমি ব্যবহার করেছি ডেবিয়ান 13, যেটি এই ক্ষেত্রে ইনস্টলের সময়ে কোনো ডেস্কটপ এনভায়রনমেন্ট সিলেক্ট করা হয়নি। মেরি শেলির লেখা বিখ্যাত ইংরেজি উপন্যাসের নাম ফ্রাঙ্কেনস্টাইন, যে শব্দটি দিয়ে এখন নানা রকম আলাদা উপাদান দিয়ে কোনো একটি জিনিস তৈরি করা বোঝানো হয়ে থাকে। চলুন তাহলে আমরা আমাদের ফ্রাঙ্কেনস্টাইন ডেস্কটপ এনভায়রনমেন্ট তৈরির কাজে নেমে পড়ি। সদ্য ইনস্টল করা ডেবিয়ান 13.2 সিস্টেমে চলে এলাম। ডেবিয়ান ইনস্টলেশনের প্রক্রিয়া আমরা একটি ভিডিওতে দেখেছি। সেই ভিডিওতে দেখানো ধাপগুলির সাথে আমার এই ইনস্টলেশনের পার্থক্য হচ্ছে, যখন ডেস্কটপ এনভায়রনমেন্ট ইনস্টলেশনের অপশন আসে, আমি কোনো ডেস্কটপ সিলেক্ট করিনি। কাজেই আমাদের এই সিস্টেমে এখন কোনো ডেস্কটপ এনভায়রনমেন্ট নেই এবং গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের কোনো উপাদানও নেই। গত পর্বে বলেছিলাম আধুনিক ইউনিক্সেও জিইউআই উপাদানগুলি বাহ্যিকভাবে যোগ করতে হয়। সেগুলি এখন এক এক করে যোগ করাই আমাদের আসল কাজ। তো জিইউআই ছাড়া ইউনিক্সে আমরা যেটা পাই, মানে আমরা এখন যে জিনিসটা দেখতে পাচ্ছি, এটি একটি ভার্চুয়াল টেলিটাইপ টার্মিনাল বা ভিটিটি। কন্ট্রোল প্লাস অল্টার প্লাস 1 2 3 4 ইত্যাদির মাধ্যমে আমরা একাধিক টার্মিনালের ভেতর যাওয়া আসা করতে পারবো। যাই হোক, আমি আগে আমাদের দেখার সুবিধার জন্য টেক্সটের আকার বড় করে নিই। আমার একটু ভুলে যাওয়ার বাতিক আছে, এজন্য প্রয়োজনীয় প্যাকেজের নাম ও কনফিগারেশন কয়েকটা টেক্সট ফাইলে লিখে আমি একটা ইউএসবি ড্রাইভে রেখে দিয়েছি। এগুলি আমি একটা ব্লগ পোস্টে দিয়ে দিচ্ছি। তো ইউএসবি ড্রাইভটি যুক্ত করে দিলাম। lsblk কমান্ডের মাধ্যমে দেখতে পাচ্ছি /dev/sdb হলো এই ইউএসবি ড্রাইভ। একে /mnt ডাইরেক্টরিতে মাউন্ট করব। বেশ, প্রথম ধাপে আমরা জিপিইউ ড্রাইভার, সাউন্ড সার্ভার ও ডেস্কটপ ব্যবহারের জন্য কিছু প্রয়োজনীয় প্রোগ্রাম ইনস্টল করে নিই। তো প্রোগ্রামগুলির নাম একটা টেক্সট ফাইলে আছে, সেখান থেকে কপি করে এনে টার্মিনালে সুন্দর করে পেস্ট করে দিলেই তো হয়ে যাবে। ওহো, সেটি হচ্ছে না।
যেহেতু আমরা ভার্চুয়াল টেলিটাইপ টার্মিনালে আছি, এখানে কপি পেস্টের কোনো বালাই নেই। তবে ঘাবড়ানোর কোনো কারণ নেই। একাধিক কমান্ড একত্রে যুক্ত করে ব্যবহার করার জন্যই ইউনিক্স টার্মিনাল বিখ্যাত। কপি ও পেস্ট না করতে পারলেও ব্যাশ ব্যবহার করে আমরা সহজেই প্যাকেজের নামগুলি অ্যাপ্ট প্যাকেজ ম্যানেজারের সাথে ব্যবহার করতে পারবো। নতুন প্রোগ্রাম ইনস্টল করার আগে সবসময় রেপোজিটরি রিফ্রেশ করে নিতে হয়। এছাড়া ইনস্টল করা প্রোগ্রামগুলির কোনো আপডেট এসেছে কিনা আমাদের কাজ শুরু করার আগে চলুন সেটাও দেখে নিই। তো আমরা ক্যাট প্রোগ্রামের আউটপুট নিয়ে অ্যাপ্ট কমান্ডের সাথে এভাবে ব্যবহার করব। ডলার চিহ্নের পর ব্র্যাকেটের মধ্যে যা কিছু কমান্ড থাকবে সেই আউটপুটটি আমরা এখানে পাবো। কাজেই এই কমান্ডটির অর্থ দাঁড়াবে sudo apt install আমাদের টেক্সট ফাইলে যতগুলি প্যাকেজের নাম আছে তার সবগুলি। সাউন্ড সার্ভার হিসেবে আমরা ব্যবহার করছি পাইপওয়্যার এবং সেটা সেশন ম্যানেজার ওয়্যার প্লাম্বার। একটা ইউজার সার্ভিস হিসেবে আমরা সেটা চালু করে দিচ্ছি। আমাদের হোম ডাইরেক্টরিতে যে ডকুমেন্টস, ডাউনলোডস ইত্যাদি ফোল্ডার থাকে সেগুলি তৈরি করে নিই। অপারেটিং সিস্টেম ইনস্টলের সময় কোনো ডেস্কটপ এনভায়রনমেন্ট বেছে নিলে এসব ডাইরেক্টরি ডেবিয়ান নিজে থেকেই তৈরি করতো, আমাদের করতে হতো না। এগুলি এক্সডিজি স্পেসিফিকেশনের অংশ। কাজেই এক্সডিজি ইউজার ডিউস আপডেট প্রোগ্রামের মাধ্যমে এই ডাইরেক্টরি তৈরি না করলে দৈনন্দিন ডেস্কটপ ব্যবহারে জটিলতা সৃষ্টি হতে পারে। আমাদের হোম ডাইরেক্টরিতে ডট ক্যাশ নামে একটি ডাইরেক্টরি তৈরি করি, যেখানে আমাদের নানা প্রোগ্রামের ক্যাশ ফাইল ভবিষ্যতে জমা হবে। আমি চাইব এই ফাইলগুলি ডিস্কে না থেকে কম্পিউটারের র্যামে থাকুক, যাতে প্রতিবার কম্পিউটার রিবুটের পর এইসব জঞ্জাল নিজে থেকে বিদায় হয়। এই কাজের জন্য আমরা টিএমপিএফএস বা টেম্পোরারি ফাইল সিস্টেম নামে একটি প্রযুক্তি ব্যবহার করব। আমাদের হোম ডাইরেক্টরির এই ডট ক্যাশ আমরা র্যাম থেকে মাউন্ট করব। /etc/fstab ফাইলটি এডিট করে এই লাইনটি এভাবে যুক্ত করে দিলেই কাজ হয়ে যাবে। আমার পুরনো AMD গ্রাফিক্স যেন রেডিয়নের পরিবর্তে আধুনিক AMD GPU কার্নেল ড্রাইভার ব্যবহার করে সেটা এবার কনফিগার করব। এটা করতে হবে গ্রাব বুটলোডারের কনফিগারেশন থেকে। আপনাদের বেশিরভাগই নিশ্চয়ই এই GCN2 পূর্ববর্তী যুগের GPU ব্যবহার করেন না, কাজেই আপনাদের এই ধাপের প্রয়োজন নেই। তবে কার্নেল ড্রাইভারের নানা কনফিগারেশন এভাবেই করা উচিত এবং GUI যুক্ত করার আগেই এসব কাজ করে রাখা ভালো। এই লাইন যুক্ত করার পর আমরা আপডেট গ্রাব রান করব। এরপর কিছু এনভায়রনমেন্ট ভেরিয়েবল সেট করব যাতে আমি এই কম্পিউটারে OpenCL ব্যবহার করতে পারি। OpenCL এর মাধ্যমে কিছু কম্পিউটেশনের কাজ CPU এর পাশাপাশি কম্পিউটারের GPU-তে হয়ে থাকে। এরপর কম্পিউটারটি রিস্টার্ট করব। এবার আমাদের কম্পিউটার গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ব্যবহারের জন্য পুরোপুরি প্রস্তুত। 80-এর দশকের মধ্যভাগে তৈরি এক্স উইন্ডোয়িং ব্যবস্থা পুরোপুরি অগ্রাহ্য করে আমরা ব্যবহার করব ওয়েল্যান্ড। এক্সের যেমন উইন্ডো ম্যানেজার থাকে, ওয়েল্যান্ডের থাকে সেরকম কম্পোজিটর। আমরা ব্যবহার করব C++ ভাষায় লেখা ওয়েফায়ার নামে কম্পোজিটর। টার্মিনাল ইমুলেটর হিসেবে থাকবে ফুট। অ্যাপ্লিকেশন লঞ্চার হবে ওফি। ফাইল ম্যানেজার ও টেক্সট এডিটর হিসেবে আমরা XFCE ডেস্কটপের যথাক্রমে থুনার ও মাউসপ্যাড ব্যবহার করব। এছাড়া ক্লিপবোর্ড ও স্ক্রিনশট সুবিধার জন্য আনুষঙ্গিক প্রোগ্রাম ইনস্টল করা হবে। আমার অভিজ্ঞতায় এক্স উইন্ডো ম্যানেজারগুলির তুলনায় ওয়েল্যান্ডে অনেকটা বেশি কর্মদক্ষতা পেয়ে থাকি। বিশেষ করে এই ওয়েফায়ার কম্পোজিটরে গ্রাফিক্যাল প্রোগ্রামগুলির রেসপন্সিভনেস আমার কাছে অনেকটা বেশি মনে হয়েছে। এটাই স্বাভাবিক, কেননা ওয়েল্যান্ড সরাসরি জিপিইউ হার্ডওয়্যার ব্যবহার করে থাকে। এছাড়া প্রাচীন কোডিংয়ের বোঝা মাথায় না নিয়ে আধুনিক প্রযুক্তির সাথে সঙ্গতি রেখে ঠিকভাবে তৈরি একটা ওয়েল্যান্ড কম্পোজিটর অনেকটাই হালকা হয়ে থাকে। এজন্য শুধু যে ওয়েল্যান্ড ব্যবহার করব তাই নয়, আমি ওয়েফায়ার কম্পোজিটরে এক্স কম্প্যাটিবিলিটি লেয়ার অর্থাৎ এক্স ওয়েল্যান্ডও বন্ধ করে দেব। GNU লিনাক্সে যদি আপনার ল্যাপটপের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যায়, এর পেছনে এক্সের একটা ভূমিকা থাকতে পারে। স্বাভাবিকভাবে ওয়েল্যান্ড আমার কাছে উন্নততর, বেশি কর্মদক্ষ এবং নিরাপদ একটা উইন্ডোয়িং ব্যবস্থা বলে মনে হয়েছে। ওয়েফায়ারের পরিবর্তে LabWC ব্যবহার করা যায়। আবার স্ট্যাকিং কম্পোজিটরের পরিবর্তে টাইলিং কম্পোজিটর ব্যবহার করতে চাইলে আছে সোয়ে।
যা হোক, এই প্রক্রিয়া শেষ ধাপে এসে আরও কিছু প্রোগ্রাম চলুন ইনস্টল করে নিই, যেমন কিছু ফন্ট, ওয়েব ব্রাউজার, ভলিউম মিক্সার, মাল্টিমিডিয়া প্লেয়ার, ক্যালকুলেটর। ওয়েফায়ার ও অন্যান্য প্রোগ্রামের প্রয়োজনীয় কনফিগারেশন ফাইলগুলি আমাদের হোম ডাইরেক্টরি .config ডাইরেক্টরিতে কপি করি। ইনস্টলেশন শেষে আমরা একটি ব্যাশ স্ক্রিপ্টের মাধ্যমে প্রয়োজনীয় কিছু এনভায়রনমেন্ট ভেরিয়েবল, ডিবাস ইত্যাদির সাথে সঙ্গতি রেখে ওয়েফায়ার যাতে স্টার্ট করতে পারি সেই লক্ষ্যে এই স্টার্ট ডাব্লিউ ব্যাশ স্ক্রিপ্ট /usr/local/bin ডাইরেক্টরিতে রেখে এটাকে এক্সিকিউটেবল করি। এই স্ক্রিপ্ট আমি নিয়েছি LXQt ওয়েল্যান্ডের সাথে ব্যবহার করার একটি প্রকল্পের গিট থেকে। আমি যেহেতু LXQt ব্যবহার করছি না, কাজেই এতে কিছু পরিবর্তন এনেছি। এটিও ব্লগ পোস্টে পাবেন। এবার লগ ইন করে স্টার্ট ডাব্লিউ কমান্ড ইস্যু করলেই হ্যাঁ, আমাদের ফ্রাঙ্কেনস্টাইন ডেস্কটপ হাজির। আমাদের এই নতুন ডেস্কটপে আমরা দেখতে পাচ্ছি ওপরে একটা প্যানেল লঞ্চার আছে। সেখান থেকে ক্রোমিয়াম ওয়েব ব্রাউজার লঞ্চ করে ক্রোম জিপিইউতে এসে আমরা দেখি আমাদের কম্পিউটারের গ্রাফিক্সের অবস্থা কেমন। গ্রাফিক্স ফিচার স্ট্যাটাসে দেখতে পাচ্ছি আমাদের জিপিইউ এর বেশিরভাগ উপাদান কাজ করছে। যেগুলি করছে না সেগুলি ক্রোমিয়াম কনফিগারেশনের মাধ্যমে ভবিষ্যতে কাজ করানো যাবে, তবে আপাতত আমরা সেদিকে যাচ্ছি না। এক্সডিজি সেশন টাইপ বলছে ওয়েল্যান্ড, কাজেই ক্রোমিয়াম কোনো বাড়তি কনফিগারেশন ছাড়াই ওয়েল্যান্ডে ঠিকভাবে চলছে। এবার একটা থিম ইনস্টল করা যাক। ADW GTK3 নামে একটি থিম আপাতত ডাউনলোড করছি। আমাদের হোম ডাইরেক্টরির .localএর ভেতর শেয়ার ডাইরেক্টরিতে থিমস নামে একটি ডাইরেক্টরি তৈরি করি। সেখানে যেসব থিম রাখা হবে আমাদের ডেস্কটপ সেগুলি ব্যবহার করতে পারবে। ADW GTK3 ডাউনলোড করে টার্মিনাল থেকে আনকম্প্রেস করলাম। এবার ডার্ক থিম ও নন ডার্ক থিম এই দুটি ডাইরেক্টরিকে .local/share/themes অবস্থানে স্থানান্তরিত করলাম। এবার ডিকনেফ এডিটরের মাধ্যমে থিম লিখে সার্চ করে GTK প্লাস থিম অপশনটি পরিবর্তন করতে হবে। আমরা যে থিম ডাউনলোড করে ব্যবহার করতে চাইব তার ডাইরেক্টরির নামটা কপি করে ইউজ ডিফল্ট ভ্যালু অপশনটি বন্ধ করে এই কাস্টম ভ্যালুতে পেস্ট করে দিলেই হয়ে যাবে। এরপর ডিকনেফ এডিটরে বাটন লেআউট অংশে এসে আমরা জিটিকে অ্যাপগুলিতে মিনিমাইজ ও ম্যাক্সিমাইজ বাটনও যোগ করতে পারি। এভাবে আপনারা নানা রকম থিম, আইকন থিম ও অন্যান্য উপায়ে আপনার কাস্টম ডেস্কটপের চেহারায় পরিবর্তন আনতে পারবেন। এবার চলুন সুন্দর একটি ওয়ালপেপার বা ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড বেছে নেওয়া যাক। pexels.com-এ মুক্তভাবে ব্যবহার করা যায় এরকম প্রচুর পরিমাণ ছবি ও ভিডিও রয়েছে। আমি প্রায়ই সেগুলি আমার ভিডিওতে ব্যবহার করি। এই বিমূর্ত শিল্পকর্মটি বেশ সুন্দর। এটি ডাউনলোড করলাম। আমাদের ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড সামলানো কাজটা করছে WF Shell এবং home/.config/wfshell.ini নামে একটি ফাইল এডিট করে আমরা সদ্য ডাউনলোড করা ছবিটি ব্যাকগ্রাউন্ড হিসেবে দিতে পারবো। উপস, ডাবল কোয়াট দেওয়ার প্রয়োজন নেই। হ্যাঁ, এই তো সাথে সাথে আমাদের ওয়ালপেপার এসে গেছে। তো এই মোটামুটি আমাদের ডেস্কটপ। থুনা ফাইল ম্যানেজারে আমরা দেখতে পাচ্ছি আমাদের ইউজার ডাইরেক্টরিগুলি ঠিক মতোই আছে। ওপরে ওয়েফায়ার প্যানেলে একটি সুন্দর অ্যাপ লঞ্চারও আছে। পাভু কন্ট্রোলের মাধ্যমে আমরা শব্দ নিয়ে প্রয়োজনীয় সব সেটিংস সামলাতে পারবো। মাউসপ্যাড এডিটরটি কয়েকটি সেটিংস এদিক ওদিক করার পর আরও কর্মক্ষম হয়ে ওঠে। মোটমাট একটা আধুনিক ডেস্কটপে আমরা যেসব মৌলিক উপাদান চাই তার প্রায় সবগুলোই এখানে রয়েছে। আমার এই কম্পিউটারে যেহেতু ওয়্যার্ড সংযোগ ব্যবহার করছি, নেটওয়ার্ক ম্যানেজারের প্রয়োজন হয়নি। তবে ওয়াইফাই ব্যবহারকারীরা NM-Tray ব্যবহার করতে পারেন। ব্লুম্যান একটি পূর্ণাঙ্গ ব্লুটুথ ম্যানেজার। IMV একটি অত্যন্ত মৌলিক ইমেজ ভিউয়ার। যারা আরেকটু শক্তিশালী ইমেজ ভিউয়ার চান তারা নোম্যাক্স ব্যবহার করতে পারেন। জাথুরা ডকুমেন্ট ভিউয়ার PDF ছাড়াও একাধিক ফাইল ফরম্যাট সমর্থন করে। মিউজিক প্লেয়ার হিসেবে অডেশাস আমার বেশ প্রিয়। কাছাকাছি নামের আরেকটি প্রোগ্রাম আছে অডেসিটি, যেটি অডিও রেকর্ড ও সম্পাদনা করার প্রোগ্রাম।
অ্যাপ্লিকেশন ইনস্টল, আপডেট বা রিমুভ করার জন্য আমি সবসময় কমান্ড লাইন ব্যবহার করে থাকি। তবে অনেকে এক্ষেত্রে GNOME বা KDE এর অ্যাপ্লিকেশন ম্যানেজার ব্যবহার করতে পছন্দ করেন। আমাদের কাস্টম ডেস্কটপে আমরা বাউ নামে একটি অ্যাপ এই উদ্দেশ্যে ব্যবহার করতে পারি। নামটা আমি স্বীকার করছি যথেষ্টই অদ্ভুত, কিন্তু কি করব? এসব অ্যাপ্লিকেশন এবং অন্য যেগুলি আমরা দেখলাম বেশ হালকা পাতলা। নিজের হাতে একটি ডেস্কটপ গড়ে তোলার পেছনে আমার ক্ষেত্রে এটি একটি বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করে। থুনা বা মাউসপ্যাডের মতো কয়েকটি উপাদান বাদে যেসব প্রোগ্রাম বেছে নেওয়া হয়েছে তাদের আরেকটি বৈশিষ্ট্য হলো কোনো নির্দিষ্ট ডেস্কটপ এনভায়রনমেন্টের কথা মাথায় রেখে সেগুলি তৈরি নয়। এজন্য আপনার কাস্টম ডেস্কটপে মানিয়ে নিতে তাদের তেমন কোনো সমস্যা হয় না। তবে GNOME বা KDE-তে GUI দিয়ে করেছেন এরকম নানা ছোটখাটো কাজের জন্য আপনাকে কমান্ড লাইনের উপর বেশি নির্ভর করতে হতে পারে। এভাবে একটা ডেস্কটপ এনভায়রনমেন্ট গড়ে তুললে অনেক দিক দিয়ে সাশ্রয় করা যায়। আপনি একদম হাতে ধরে এমন সব প্রোগ্রাম এবং উপাদান ব্যবহার করতে পারবেন যাতে আপনার কম্পিউটার সর্বোচ্চ সক্ষমতায় ব্যবহার করতে পারেন। কোনো অ্যাপ চালু হতে সময় বেশি লাগলে সেটার জায়গায় অন্য আরেকটি নিয়ে আসা কোনো ব্যাপার নয়। একটা প্রোগ্রাম দেখতে অন্যগুলির চাইতে আলাদা হলে সেটাও একদম নিজের মন মতো পাল্টে ফেলতে পারবেন। এভাবে তৈরি করা মিনিমালিস্ট একটা ডেস্কটপ অনেক সময় কম মেমোরি খরচ করে থাকে। ডিস্কে জায়গাও কম খরচ হয়। সবচেয়ে বড় কথা, এই পন্থায় আপনার ডেস্কটপের ওপর সর্বোচ্চ নিয়ন্ত্রণ আপনার হাতে থাকে। তবে যেহেতু ব্যাপক ক্ষমতা মানেই ব্যাপক দায়িত্ব, এই কাজটা সবার জন্য নয়। একদম নতুন আসা ব্যবহারকারীদের এভাবে নিজের হাতে ডেস্কটপ তৈরির ব্যাপারে আমি উৎসাহ দেব না। ডেবিয়ান বা ফেডোরা নিয়ে পর্বে আমরা যেভাবে GNU লিনাক্স ইনস্টল করেছিলাম, তাতে পূর্ণাঙ্গ একটি ডেস্কটপ এনভায়রনমেন্ট ও নানা ইউটিলিটি অ্যাপ আগে থেকে ইনস্টল হয়। GNU লিনাক্সে নতুন ব্যবহারকারীদের আমি সেই পথেই থাকার পরামর্শ দেব। তবে GNU লিনাক্সে একটু অভিজ্ঞতা সঞ্চয়ের পর আপনারা যদি নতুন কিছু করার জন্য হাত নিষ্পিস করতে থাকে, তাহলে সাবধানে এরকম একটু আধটু এক্সপেরিমেন্ট করতেই পারেন। সেই এক্সপেরিমেন্টে আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক প্রদানের অনুরোধ রইল এবং নতুন আসা দর্শকদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। একটা কথা বলি, হোঁচট না খেয়ে কোনো কিছু শেখা যায় না। এই ভিডিওতে মিনিট 10-এর মধ্যে যে প্রক্রিয়াটা আপনাদের দেখালাম, তার সবকিছু শিখতে আমার কয়েক বছর লেগেছে। মুক্ত অপারেটিং সিস্টেমের মুক্ত ডেস্কটপের স্বাধীনতা আরও বেশি ছড়িয়ে পড়ুক। সবাইকে ধন্যবাদ।